প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অভিমত অনুষ্ঠানে আমরা যে শিরোনামটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিপ্লব, যেটিকে আমরা কোট আনকোট রেখেছি। অনেকেই বিপ্লবের সঙ্গে একমত নন, অর্থাৎ বলতে চান যে এটি বিপ্লব নয়, অন্য কিছু, গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান। তো সেই অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, সেটি কি আসলে বেহাত হতে চলেছে? মানে যে স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে বিপ্লবটি সংগঠিত হয়েছে বাংলাদেশে, জুলাই হত্যাকাণ্ড বা জুলাই মাসে যে একটা বড় ধরনের বিপর্যয় নেমে এসছে, কিন্তু একটা পরিবর্তনও সাধিত হয়েছে। একটা শুদ্ধতম, পবিত্রতম বাসনা থেকে যে একটা পরিবর্তন চেয়েছে বাংলাদেশের মানুষ, সেই পরিবর্তন এসছে, কিন্তু সেই পরিবর্তনটি কতটুকু জনকল্যাণে টেকসই হচ্ছে বা সাস্টেনেবল হচ্ছে, সেটি নিয়ে আসলে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম কাজল, সাংবাদিক, ব্যারিস্টার মাজিদুর চৌধুরী, আইনজীবী এবং বিশ্লেষক। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক আসাদ আজিম। আমি এই পর্যায়ে জনাব কাজল আপনার কাছে আবার আসতে চাই। আপনি নিশ্চয়ই দর্শকদের ফোন কল, তাদের যে মতামত এবং প্রশ্নগুলো শুনেছেন, সেখানে বেশ কিছু প্রশ্ন এসছে। আপনি যদি সেখান থেকে দু একটি পিক করতে চান, সুযোগ আছে, না হলে আমরা আমাদের মতো করে আলোচনা সামনের দিকে এগোতে চাই। না, বেসিক প্রশ্ন তো একজন করেছে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের কি অবস্থা। আমরা তো বিগত সময় আমেরিকান আসাদ আজিম ভাই তো একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের দেশে আসলে কাঠামোগত হয়তো স্ট্রাকচার ডেভেলপ হয়েছে বলা যায়। যে বিগত সরকারের সময় আমরা যদি একটু ফলো করি যে বিভিন্ন সময় সিলেবাস চেঞ্জ করা হয়েছে, নানান ধরনের কারিকুলাম চেঞ্জ করা হয়েছে। আমার বাচ্চাও নিজেও পড়ে সেখানে, তো সেখানে দেখছি যে তার আউটপুট একেবারে মাইনাসে চলে এসছে। আর একটা জেনারেশন, মানে একটা এখনকার জেনারেশনের ভিতরে যে বিষয়টা একেবারে ল্যাকিং হয়ে গেছে, সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানে ফ্রম দ্য বিগিনিং যদি 71-এর ইতিহাসও আমরা দেখি, সেই ইতিহাসটাও বাংলাদেশের আজকের জেনারেশন একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু যদি আমরা ঐতিহাসিক যে ধারাবাহিকভাবে যে বিভিন্ন সময় অতিক্রম করে এসে আজকের 2024 এই জায়গায় আসতে গিয়ে যে ঘটনা এবং যে রাজনৈতিক পট পরিবর্তন বা যে সময়কালে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, সেই বিষয়গুলো সম্পর্কে সম্যক মানে ব্যাপক ধারণা দেখিনি আমি। যেমন 21শে ফেব্রুয়ারিকে আমি বলতে শুনেছি 26শে মার্চ। আপনি যদি ফলো করে থাকেন যে এই জেনারেশনরাই যখন এই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেই সময় এসে তারা এরকম মেসেজ দিছে, তখন আমরা চমকে উঠছি, এই জেনারেশন কোন জেনারেশন? এরা তো মানে একেবারেই আমাদের বেসিক জায়গাটাই জানি না। আমি যে এখানে আমি বলি আপনাকে যে সেটা হলো যে আমাদের দেশে বেস লাইনটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে সাংবাদিকতা করেছেন এবং বাংলাদেশের সাংবাদিকতা করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে আমাদের প্রবাসী যারা দর্শক আছেন, হয়তো আপনার কাছ থেকে কিছু ভিন্ন রকমের পর্যবেক্ষণ তারা হয়তো পেতে পারেন। যে সূত্র থেকে প্রশ্নটা করতে চাই, যে আপনি হয়তো আজকে লক্ষ্য করেছেন যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একটি আন্তর্জাতিক সংস্থা, তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে, এবং তারা একটি বিবৃতি দিয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিয়ে যা কিছু হয়েছে বাংলাদেশে, তাদেরকে ভয় দেখানো বা এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের সঙ্গে যা কিছু করা হচ্ছে সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই বিষয়গুলো নিয়ে তাদের ভূমিকাটা যেন তারা পালন করে। এখন এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি পর্যবেক্ষণ? যে গতকালকে আমার অনুষ্ঠানে এসে একজন বলেছেন যে আগে সরকারের পক্ষ থেকে এক ধরনের সেন্সরশিপ, গণমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ এগুলো ছিল, কিন্তু এখন সেটি কমে গিয়েছে ওনার ভাষায়। কিন্তু আবার একটা এক্সটার্নাল চাপ কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যারা উগ্রপন্থা, তারা তাদের মতো করে সংবাদ পরিবেশন করতে হবে, তাদের মত প্রকাশ করতে হবে। মত প্রকাশ বলতে আমি বোঝাচ্ছি যে তারা যেভাবে চিন্তা করে সেই চিন্তা ভাবনার প্যাটার্নকেই ধারণ করতে হবে একটি পত্রিকাকে। কিন্তু পত্রিকার তো একটা স্বতন্ত্র এডিটোরিয়াল পলিসি থাকে, সেখানে কখনো সরকার, কখনো মব, এটা কেমন একটি অবস্থা? একটু যদি বলেন আপনার কি পর্যবেক্ষণ। মানে এমন ঘটনা তো আমরা ঠিক মানে পরিবর্তনের পরের যে ঘটনাগুলো আমরা মিডিয়া জগতে দেখলাম বাংলাদেশে, আমার পর্যবেক্ষণ হলো যে রাজনৈতিক দল স্পেশালি বিএনপি বলবো, যে তারা বিভিন্ন হাউজে গিয়ে তাদের লোকজনকে ওখানে প্রোভাইড করে ফেলা এবং এগুলাকে ক্যাপচারে নেওয়ার এক ধরনের মানসিকতা
তা তৈরি হওয়া। একই সাথে মানে আর একটা অংশ আছে যে আর একটা বিপরীত, যে আমরা যে যাদের কথা আপনি বলছেন তাদেরও একটা মুভ আছে হাউসগুলোতে তাদের মানুষজনকে প্রোভাইড করা। এরকম একটা মুভ থেকে আসলে এই যে চাপ, স্পেশালি প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই অগ্রসর পত্রিকা বাংলাদেশের। আমি এই এই মেইন স্ট্রিমের প্রধান পত্রিকায় আপনি ধরে নিতে পারেন বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার। এখন তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই যে ধর্মীয় লাইনের সংগঠনগুলোকে ওইভাবে অতীতে কখনো ওইভাবে তারা কি বলা যায় যে তাদের ডিমান্ড অনুযায়ী সংবাদ তাদের পক্ষে প্রচার করেনি। আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি যে এই যে এত বড় 20টা কলেজে যে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশে, আনুমানিক 20টা আমি বলছি, আরও বেশি হতে পারে যেগুলো আমরা জানছি না, আর এর পিছনে একই সাথে আমরা কয়টা মাদ্রাসায় এইরকম মুভ দেখছি মাদ্রাসার ডিস্ট্রয় করে দেওয়ার? মানে চেঞ্জিং টাইম তো এটা। আপনি বলছেন যে এটা একটা পরিবর্তন এসছে, পরিবর্তনটা কেন অভিযোগ তোলা হয়েছে যে বাংলাদেশ একটা জঙ্গি লাইনে যাচ্ছে বা মৌলবাদীদের উত্থান ঘটতেছে? আমাদের কর্মকাণ্ড কি সেই লাইনে যায়নি? কেন একটা পত্রিকা তার পলিসির বাইরে সংবাদ প্রকাশ করবে? হ্যাঁ, আপনার যদি অভিযোগ থাকে সেটা আপনি সুনির্দিষ্টভাবে বলেন। আপনি সেখানে গরু জবাই করছেন, আপনার এক ধরনের থ্রেট করতেছেন, এবং ওই কর্মীরা ভয় পাচ্ছে যে তারা হত্যাকাণ্ডের শিকার হয় কিনা, মুভ জাস্টিসের শিকার হয় কিনা। এমন ঘটনার ভিতর দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেবেন, আপনি আবার বলবেন যে বাংলাদেশে পরিবর্তন চাচ্ছেন। কি পরিবর্তন চাচ্ছেন আপনি? সাংবাদিক আমি আমার জায়গা থেকে আজকে বলতে চাই দর্শকদেরকে যে আমি সব সময় খুব বাংলাদেশের মাটিতে আমি সব সময়, যেমন ধরেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা রেপ কিংবা ধরেন আপনি বাকস্বাধীনতা হরণ, এই 3টা ম্যাটারে আমি খুব সোচ্চার ছিলাম। একই পাশাপাশি আমি যদি অভিযোগ করি যারা আজকে ইসলামিস্ট রাজনৈতিক দল, তারা কি বাংলাদেশের ধর্ষণগুলোর বিরুদ্ধে কখনো জাগরণ ঘটাইছে, কথা বলেছে তারা? আমি প্রশ্নটা কেন করছি যে আপনি আসলে কোন বেস লাইনে বাংলাদেশ দেখতে চান? আপনি কি বাংলাদেশে সব মানুষের অংশগ্রহণে বাংলাদেশ দেখতে চান, না এটাকে ধর্মীয় রাষ্ট্র হিসেবে দেখতে চান? আমরা তো চাইনি, আমরা ওই জাগরণ চাইনি বা ওই পরিবর্তন চাইনি যে ধর্মীয় রাষ্ট্রতে রূপান্তরিত হয়ে যাবে বাংলাদেশ। কারণ ধর্মীয় রাষ্ট্রের বিভিন্ন দেশে ধর্মের রাষ্ট্র আছে, সে রাষ্ট্রের ব্যর্থতার সম্পর্কে আমাদের জানা আছে, এবং রাজনৈতিকভাবে আমরা তো বাংলাদেশের মানুষ এমন না, আমরা তো খুব লিবারেল বাঙালি। আমরা হঠাৎ ধর্মের দিকে ধাবিত হয়ে গেলাম কেন? মানে অবশ্যই আমরা যে যার ধর্মের, সেটা জনাব কাজল, সেটা আপনার কি মনে হয় না যে এটা একটা প্রতিক্রিয়া হিসেবে মূলত আসছে? কেননা গত 15 বছরে বিশেষ করে আওয়ামী শাসনকালে তারা এক ধরনের মুখে সেকুলারিজমের কথা বলেছে, কিন্তু আবার একটা ধর্মীয় গোষ্ঠীকে মানে চাপিয়ে রাখার, অবদমিত করার যে একটা বাসনা, তাদের রাজনৈতিক বাসনা, সেটিকে তারা চরিতার্থ করতে গিয়ে এই অংশটিকে এতদিন বলা যায় যে মানে তাদের যে ভয়েস সেটিকে আমরা শুনতে পাইনি, সে কারণেই তারা কিন্তু একটু বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটার একটা এরকম একটা ব্যাখ্যা কিন্তু আমি যে জিনিসটা মনে করি, যে আমি মনে করি না যে ইসলামী সব রাজনৈতিক দল যে ফরম্যাটে কথা বলছে বা আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে ডেইলি স্টার, বা প্রথম আলো, এরা জনগণ বিরোধী বা ভারতের পক্ষের, এটা তাদের পলিসিতে তারা কি আছে সেই দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো গণমাধ্যমে তা আমরা 71 টেলিভিশন তো এখনই চলতেছে, কিংবা আপনি যদি আওয়ামী লীগ আমার সব টেলিভিশনগুলো দেখেন, এগুলো তো চলতেছে। অথচ আপনি প্রথম আলোর ভূমিকা, আপনি যদি ডেইলি স্টারের ভূমিকা দেখেন, অবশ্যই ডেইলি স্টার আরও বড় বড় সংবাদ তো তারা প্রকাশ করছে বাংলাদেশের ক্ষেত্রে, যেগুলো অন্য কেউ করতে পারেনি। লাইক আমি যখন গুম হয়ে যাই, আমি প্রশ্নটা এখন আমি দর্শকদের জানাই যে বাংলাদেশের ডেইলি স্টার কখনো মানে গুম একজন সাংবাদিক বা একজন সাধারণ সাংবাদিক যে গুম হওয়ার পর তাকে উদ্ধার করার জন্য যেভাবে নিউজ কাভার করে গেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, এটা তো আমি সৌভাগ্যবান যে এরকম সংবাদপত্র ছিল বলে। বাকিদের তো ভূমিকা খুবই বিতর্কিত বাংলাদেশে। আজকে যারা বলছে পত্রিকা নিয়ে, আমি সাফাই গাচ্ছি না ডেইলি স্টার বাড়িতে, যারা প্রচার করছে তারা বাংলাদেশের মেইন স্ট্রিমের জার্নালিস্ট না তো। ইউটিউবে যারা প্রচার করছে তারা ছিল না তো, তারা লড়াই সংগ্রামে ছিল না বাংলাদেশে, তাদের ভূমিকা নেই।
আমরা ফাইটার, আমার মতো জার্নালিস্ট, আমি লন্ডনে চলে এসেছি আমার জীবন রক্ষার্থে, একেবারে বাধ্য হই আমার ফ্যামিলি রেখে, পোস্ত অন্য জায়গায়। কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের তো একটা প্রভাব বলয় আছে। না সেটা থাকুক, অস্বীকার করতে না তাদের প্রভাবের সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমি তো এটাকে কেয়ারই করি না। আমি যেহেতু নিজে ফেস করছি, আমি যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, মাঠের উপরে দাঁড়ায় কথা বলছি, সেমিনারি কথা বলছি, প্রকাশ্যে বলছি, আপনি 50,000 মাইলের দৌড়ে দাঁড়ায় এসে বলতেছেন আপনার, অবশ্যই আপনার ভূমিকা আমি শ্রদ্ধা করি, আপনার ভূমিকা আমি কি শ্রদ্ধা করি, কিন্তু বর্তমানে যে দুইটি ঘটনা আপনারা ইনফ্লুয়েন্স করতেছেন, পত্রিকাকে জ্বালায় দাও, পত্রিকা একজন জার্নালিস্টকে এটা পারে নাকি? এটা একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক, একজন গণমাধ্যম কর্মীর কি এটা দায়িত্ব নাকি? এটা মিডিয়া পোড়ায় দাও, আশ্চর্য ঘটনা। আসবে আপনার কাছে জনাব কাজল। আমি জনাব কাজলের কথা সূত্র ধরে ব্যারিস্টার মাজেদ আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু ডেইলি স্টার, প্রথম আলো এই দুটো পত্রিকার কথাই বারবার আসছে, আমরা কিন্তু কখনোই এটি বলছি না যে এই দুটো পত্রিকার সমালোচনার ঊর্ধ্বে, মানে তাদেরও যে সমালোচনা করা যাবে না, তাদের যে ভুল ত্রুটি নেই বা তাদেরও যে এজেন্ডা নেই, হ্যাঁ, জার্নালিস্টিক এজেন্ডা তো থাকেই সব পত্রিকারই, সেটা তো ডেইলি মেল থেকে শুরু করে গার্ডিয়ান টাইম সবারই আছে। কিন্তু একটা পত্রিকা তার এডিটোরিয়াল পলিসি অনুযায়ী সে কাজ করবে, সাংবাদিকতার কাজটি সে করবে, এটা তো একটা খুব সাধারণ চাওয়া একটা গণতান্ত্রিক দেশে। সেটির জন্য আজও কেন পরিবর্তনের পরেও স্ট্রাগল করতে হচ্ছে রীতিমতো এই দুটো পত্রিকাকে? কি মনে হয় আপনার কাছে? প্রথমত ক্ষমা চেয়ে নেই, না আমি জার্নালিজমের স্টুডেন্ট, না জার্নালিজম প্রফেশনের সাথে আমার সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই আপনার কাছে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আমার অবজারভেশনে, ক্ষুদ্র অবজারভেশনে, বাংলাদেশের সাংবাদিকতাকে কখনোই স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার চাইতে, স্বাধীন করার চাইতে, স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার চাইতে বরং তাদেরকে পরাধীন এবং কর্পোরেট ওয়ার্ল্ডের গোলামে পরিণত করার একটা প্র্যাকটিস হয়ে এসছে। যখন আপনি সংবাদপত্র, প্রেস মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটাকে যখন আপনি প্রিডমিনেন্টলি মালিক পক্ষের হাতে দিয়ে দিবেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সেখানে কাজ করা সাংবাদিকদের কাছ থেকে আপনি সাংবাদিক সুলভ এবং স্বাধীন আচরণ আশা করবেন, তখন সেখানে কিন্তু সংঘাত ঘটবেই। রাষ্ট্রীয় পর্যায়ে আমরা জিনিসটা করতে পারিনি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সংবাদপত্র বা মিডিয়া এদেরকে পৃষ্ঠপোষকতা করা উচিত, এদেরকে নিরপেক্ষ রাখার সামগ্রিক চেষ্টা, একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত ছিল। যদি আপনি সেই অর্থেই যদি সাংবাদিকতার যদি স্বাধীনতা চান, প্রেস ক্লাবগুলোকে অনেক বেশি স্বাধীন, দলীয়, মানে দেখুন প্রেস ক্লাবে যখন ইলেকশন হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা বিভিন্ন বারের ইলেকশনেও সেই এই পক্ষ আর ওই পক্ষ, আপনি প্রেস ক্লাবের ইলেকশনেও আমরা কিন্তু এই পক্ষ ওই পক্ষ দেখতে পারি। সাংবাদিকদের একটা ক্লাব, মানে সেই অর্থে প্রেস ক্লাবের যে ক্ষমতা বা যে প্রত্যাশা তাদের কাছে, তার চেয়ে অনেক বেশি দরকার ছিল রেগুলেটরি ফরম্যাট। এক্স্যাক্টলি, এখন কথা হচ্ছে যে রেগুলেটরি ফরম্যাট যে আপনি বাংলাদেশে আমরা কেন এখনো পর্যন্ত সেরকম একটা ইনস্টিটিউশন করে তুলতে পারলাম না, যে দেশে আমরা সাংবাদিকদেরকে বাধ্য করি। আমি জিনিসটা প্রিসাইজলি কি বলতে চাচ্ছি বুলবুল, একজন সাংবাদিক তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন স্বামী বা একজন বাবা, তাকে একটা সংসার চালাতে হয়, তাকে একটা জায়গায় চাকরি করতে হয়। দেখুন পশ্চিমবঙ্গের আমি একটা কথা বলি, বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কার যে সাংবাদিকতা, একজন বলেছিলেন আমাকে যে ওই সময় মেন্টালিটি এরকম ছিল যে 4টা ডাল ভাত যদি ঘরে জোটে ততটুকুই যথেষ্ট। আপনি যখন আস্তে আস্তে বিশ্ব ইকোনমির যে পরিবর্তন আসছে, সেখানে যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, ক্যাপিটালিজম মাথাচাড়া দিয়ে উঠছে, মুক্তবাজার অর্থনীতিতে পণ্য কেনাটা খুব সহজ করে দেওয়া হয়েছে, সেখানে আপনি একজন সাংবাদিকের কাছ থেকে তাকে যদি এনাফ প্রোভাইড না করেন তাকে অনেস্ট থাকার জন্য, রাষ্ট্রীয়ভাবে সেরকম যদি একটা স্ট্রাকচার না আপনি দাঁড় করাতে পারেন, বরং সেটাকে যদি ধীরে ধীরে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে ঠেলে দেন সাংবাদিকতাকে, তাহলে সেখানে আপনি সাংবাদিকতার কাছ থেকে কোনো ধরনের স্বাধীনতা, নিরপেক্ষতা এগুলো আশাই করতে পারেন না। এখনও হ্যাঁ, কিছু পত্রিকা, কিছু সাংবাদিক এখনও বাংলাদেশে সেই পর্যায়ে, সেই মাপের, সেই মানের আছেন বলে হয়তো এখনও আমরা কিছু খবর, এখনও আমরা কিছু মন্তব্য, এখনও আমরা কিছু এডিটোরিয়াল আমরা পাচ্ছি, বা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছেন, ইলেকট্রনিক মিডিয়াতে হোক অথবা পত্রপত্রিকায় হোক, যেখান থেকে জনগণ কিছুটা হলে উপকৃত হচ্ছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে সংবিধান বা মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিটের তো মূল কথাটা খুব সিম্পল, যে এই রাষ্ট্রটা সবার, তাই না, গণপ্রজাতন্ত্রী। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে 4টা খুবই সিম্পল, হ্যাঁ, এবং সেখানে মানবিক মর্যাদা থাকবে, সেখানে সাম্য থাকবে, হ্যাঁ, সামাজিক ন্যায় বিচার থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। তো আমাদের
এক কবি বন্ধু তিনি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছেন যে হেফাজতে ইসলাম, জামায়াত ইসলাম চরমোনায় থাকলে ইসকনও থাকবে বা থাকতে পারে একটি দেশে, এবং এই দেশ কোনো একক ধর্মের না। তিনি বলছেন সভ্য রাষ্ট্রের সিদ্ধান্ত হবে সমতা ভিত্তিক, সংখ্যাগরিষ্ঠের উন্মাদনার ভিত্তিতে নয়। আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হচ্ছে কথাগুলো, যে এই যে লড়াইটা শুরু হয়ে গেছে, কেউ একজন নিয়ে যেতে চাইছে বা ও কেন থাকবে, ওর জায়গা এখানে হতে পারে না, মানে পজিশনিংটা, এই যে ক্ষমতার দ্বন্দ্ব, এটা শেষ কোথায়? এর শেষ ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমরা ধর্ম এবং রাজনীতিকে আলাদা না করতে পারবো। বাংলাদেশে আনফরচুনেটলি এর জন্য যেটা মানে আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের ভূমি খুব উর্বর। কী অর্থে আমি বলছি ভূমি খুব উর্বর? বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি একটু আগে হয়তো বলছিলেন অফ দ্য রেকর্ড না অন দ্য রেকর্ড, আমি ভুলে গেছি, যে কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব, আমি খুব বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগে যুগে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশটাকে একটা উর্বর ভূমিতে পরিণত করা হচ্ছে, যেখানে আপনি ধর্মের বীজ বপন করলেও বৃক্ষ তৈরি হবে, সেখানে সংস্কৃতির বীজ বপন করলে আপনি যেই বীজ রাজনীতি, ধর্ম এবং রাজনীতিকে যখনই আপনি ব্ল্যান্ড করবেন এবং ধর্মের দৃষ্টিতে রাজনীতিকে দেখার চেষ্টা করবেন, তখনই বাংলাদেশের মতো একটা ওই ভূখণ্ডের যেটা একটা হিস্টোরিক্যালি হেরিটেজ আছে, যে আমরা কী ধরনের মানুষ, আমরা সেকুলার মানুষ, আমরা এক্সট্রিম মানুষ না, কিন্তু ওই ভূখণ্ডের মানুষ কিন্তু কখনো এক্সট্রিম ছিল না, এক্সট্রিম কোনোদিন হবে বলে আমি প্রত্যাশা রাখি না। সেখানে আপনি ধর্মটাকে যখন ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি রাজনীতি দেখার চেষ্টা করেন, যেভাবে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড এই কথাও বলেন যে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান এবং ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা সেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে চান। তারা সমস্ত মানে সর্বাত্মকভাবে তারা ইগনোর করেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের চাওয়াটা কি, জনগণ কী চায়, এই ভূখণ্ডের মানুষ কী চায়। আপনি কারোর উপর চাপিয়ে দিতে পারেন না ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা, এটা আসতে হবে ভিতর থেকে ডিমান্ড। তাহলে এই যে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, বিশেষ করে একজন উপদেষ্টা যিনি কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন মাহফুজ আলম, জি, তিনি তো সরাসরি বলছেন যে ধরনের চেতনার কথা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের অ্যাসপিরেশন, সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যেটি বলতে চাইছেন সেখানে ইসলামের একটি জায়গা ছিল এবং সত্যিকার অর্থে মানে তিনি যে ধর্ম ভিত্তিক রাষ্ট্রের কথা সরাসরি বলছেন তা না। আমার কাছে যেটি মনে হয়েছে তার সাক্ষাৎকার এবং বিভিন্ন বক্তব্য পড়ে, যে তিনি একটি প্যান ইসলামিক ধারণা থেকে ইসলামকে দেখতে চাইছেন বাংলাদেশে। তো সেটির সম্ভাবনা কতটুকু আপনি মনে করেন? আমাদের মহানায়ক বঙ্গবন্ধু কি স্বাধীনতার পর বলেননি আমরা বাঙালি, আমরা মুসলমান, ইসলাম, হিন্দু, এগুলো বলার মধ্যে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। রাষ্ট্রের যেটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের একটা ঐতিহ্য থাকে, ইতিহাস থাকে, একটা পরিচিতি থাকে। রাষ্ট্রের মানুষের এত পার্সেন্টের একটা ধর্ম থাকতে পারে, অত পার্সেন্টের আর একটা ধর্ম থাকতে পারে। একটা রাষ্ট্রে সেই ব্যবস্থা থাকতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা লিখিতভাবে সংবিধানে আমাদের আছে, সকল ধর্মের, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার। ওই জায়গা থেকে আমরা বারবার বিভিন্নভাবে ধর্মীয় উস্কানিতে রাজনৈতিক একটা লেবেল লাগিয়ে আমরা সেটাকে গোষ্ঠী মহলের যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটাকে আমরা প্রবাহিত করার চেষ্টা করছি। এখন এই প্রসঙ্গে আজকের কন্টেম্পোরারি আমার যেটা শঙ্কা, আমি যেটা নির্দ্বিধায় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং জিও পলিটিক্স। আমাদের কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর রাজনীতি বা দেশের অর্থনীতি বলেন, সব কিছুর উপরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার্স যারা, তাদের কিন্তু একটা প্রভাব আছে। কারণ ভৌগোলিকভাবে আমাদের রাষ্ট্রটা, আমাদের বাংলাদেশ খুব সিগনিফিক্যান্ট একটা লোকেশনে অবস্থান করে, একদিকে চায়না, একদিকে ইন্ডিয়া, এদিকে বঙ্গোপসাগর, সব কিছু মিলিয়ে ওটার যে ক্যাপচার করার জন্য যে বিভিন্ন প্রোপাগান্ডা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, সেগুলো আমাদের ভুলে গেলে চলবে না, যে কোন দিকে প্রোপাগান্ডা, কোন দিকে জিনিসটাকে এনে একটা পর্যায়ে আনলে সেটাকে লেবেলাইজ করে সেই দেশটাকে দখল করাটা সহজ হবে। ষড়যন্ত্র এখানে কিন্তু চলছে, অতীতেও চলেছে, ভবিষ্যতেও চলবে, যতক্ষণ আমাদের দেশের মানুষ এই ব্যাপারে সোচ্চার না হবে। ধন্যবাদ ব্যারিস্টার মাজেদ। আমি আসাদ আজিম আপনার কাছে একটু আসতে চাই, খুব হার্ডকোর একটা পলিটিক্যাল প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে, অর্থাৎ তাদের যে একটি প্রাথমিক অবস্থান ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, যে এদেরকে
ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাদেরকে সহযোগিতা করবে, হয়তো সেই স্পিরিট থেকে খুব একটা সরে আসেনি, কিন্তু এই বক্তব্যে কিন্তু একটা বার্তা খুব স্পষ্ট যে তারা কিছুটা হলেও সমালোচনা মুখর হচ্ছে এবং তাদের দলীয় নেতাকর্মীদের যে অসহিষ্ণু একটি অবস্থা তৈরি হয়েছে, ক্ষমতায় আসার যে একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নেতৃবৃন্দের ভেতর দিয়ে সেটি প্রবাহিত হতে শুরু করেছে। আবার অন্যদিকে জামায়াত ইসলামের যে বিভিন্ন ধরনের বক্তব্য, কিছুদিন আগে সেই দলটির আমির লন্ডনে এসেছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড, বক্তব্য, সেটিও আমাদেরকে নতুনভাবে দলটির যে প্রগ্রেস সেটি নিয়ে ভাবতে মানে উদ্বুদ্ধ করছে বলতে পারেন। তো আপনার এই দুটো দলের আগামী দিনগুলোতে মানে ক্ষমতা কাঠামোর অবস্থান সম্পর্কে আপনার প্রেডিকশন জানতে চাই। ক্ষমতা কাঠামোর প্রেডিকশন আমার কাছে খুবই সিম্পল, এবং দুটি দল আসলে যে মোটিভগুলো নিয়ে অগ্রসর হচ্ছেন সেটাও আমার কাছে মনে হয় যারা রাজনীতি বুঝেন তাদের কাছেও পরিষ্কার হবে। বিএনপি আমার কাছে মনে হয় রাজনৈতিকভাবে কিছুটা জামাতের কাছে হোঁচট খেয়েছেন। প্রথমত, এই গণ অভ্যুত্থান ঘটার পর বিভিন্ন ক্ষেত্রে স্টেক হোল্ডার দখল করবার ক্ষেত্রে বিএনপি আসলে জামাতের কাছে অনেকখানি হোঁচট খেয়েছেন। আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে আমরা যদি প্রতিষ্ঠানকে চিন্তা করি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্যতম একটা প্রতিষ্ঠান, এবং জামাত কিন্তু কোনো মার্কেট দখল করতে যায় নাই, কোনো প্রতিষ্ঠান দখল করতে যায় নাই। জামাত অন্য প্রতিষ্ঠান বলতে আমি বলছি যে অর্থনৈতিকভাবে জড়িত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বিএনপির কর্মীরা সারা দেশে কিন্তু কোথায় কোন মার্কেট থেকে চাঁদা তুলবেন, কোথায় কোন আওয়ামী লীগের মার্কেটের বড় একটা মার্কেট ছিল সেগুলোকে দখল করতে গিয়েছেন। অপরপক্ষে জামাত কিন্তু নেগোসিয়েশন আমার কাছে মনে হয় অনেক বেশি এগিয়ে ছিল, এবং আপনি লক্ষ্য করেন বাংলাদেশের বেশিরভাগ প্রায় পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভিসি কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামের সমর্থক কিংবা জামাতে ইসলামের রাজনীতিতে বিশ্বাসী এই ধরনের ব্যক্তিরাই কিন্তু এসেছেন। এবং এটা একটা রিফ্লেকশন বলতে পারেন যে বাংলাদেশে আসলে জামাত খুব সুদূর প্রসারী চিন্তা নিয়ে কিন্তু জামাতে ইসলাম কিন্তু রাজনীতি আসলে করার চেষ্টা করছেন, এবং আরো একটা ন্যারেটিভস কিন্তু তারা দাঁড় করানোর চেষ্টা করছেন, যেটা অনেকদিন থেকে চেষ্টা আমি বলবো সেই চেষ্টাতে আসলে বেশিরভাগ মানুষই আসলে একাত্তরে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে যেই অভিমত, জামাতে ইসলামের আমির যা কিছু বলছেন তিনি নানাভাবে কৌশলে পাশ কাটিয়ে যাচ্ছেন। আবার একসময় কিন্তু মন্তব্য করেছেন বঙ্গবন্ধু এবং জামাতে ইসলামের একই রকম ভূমিকা ছিল। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্রাতিষ্ঠানিকীকরণ যে চর্চা, সেই চর্চার অনেক বেশি গ্যাপ থাকার কারণে, অনেক বেশি আসলে কি বলবো এটাকে, অনেক বেশি ভঙ্গুর অবস্থা থাকবার কারণেই কিন্তু নানান দল, নানান ব্যক্তি, নানান অভিমত কিন্তু নানান ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং বিএনপি আমার কাছে মনে হয় বিএনপি নিশ্চয়ই এখন যদি আপনি একটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হবে, আমরা যতই ধর্মকেন্দ্রিক রাজনীতির কথা বলি না কেন, ধর্মকেন্দ্রিক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে এবং ধর্মকেন্দ্রিক রাজনীতির আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকেই কিন্তু ভাবছি, মানুষ ভাবছে, কাজল ভাই তার বক্তব্যে বলছেন। কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনীতির পরও এই দেশের মানুষ কিন্তু এখনো বাংলাদেশের দুটি দলকেই ভোট দিয়ে অভ্যস্ত, এবং তার কারণও কিন্তু একটা সাংস্কৃতিক ভাবে, আমি বলবো যে সাংস্কৃতিক ভাবে মানুষ সেটাতে অভ্যস্ত। যেমনটি মানুষ সাংস্কৃতিক ভাবে এদেশে সামগ্রিকভাবে অনিয়মের সাথে মিশে যাওয়ার মতো করে অভ্যস্ত। আপনি দেখুন আমরা যারা ইউকেতে থাকি, আমেরিকাতে থাকি, আমরা এই দেশে যে নিয়মগুলো পালন করি, এই দেশে নিয়মগুলো মেনে চলি, আমাদের দেশে গেলে কিন্তু সেই নিয়মগুলো পুরোপুরি ভাবে মানা হয় না, কারণ আমাদের দেশেই সেই সাংস্কৃতিক ভাবে অভ্যস্ততার বিষয়টি রয়েছে। আপনারা গণমাধ্যমের কথা বলছেন, গণমাধ্যম, একসময় আমি গণমাধ্যম কর্মী ছিলাম এবং এই জন্য আমার একটু গণমাধ্যম অবজারভেশন দেওয়ার কথা ছিল যে বিপ্লবের পরে আসলে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা গণমাধ্যমের বিষয়গুলো নিয়ে কেন প্রশ্ন আসছে, ডেইলি স্টার এবং প্রথম আলো কেন এরকম ধরনের হুমকির পথে আসছে। একটু আমাকে কাজল ভাই বলবেন যে, বা আপনারা যে কেউ বলতে পারেন, মাহমুদুর রহমান তিনি একজন রাজনীতিক, আমি জানি, যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন বিএনপির আমলে। তিনি তার পরিচয় কিন্তু তিনি একটি পত্রিকার সম্পাদক। তিনি যদি যে পত্রিকাটি আবার প্রকাশনায় আসতে চায়, আমি নিরপেক্ষ ব্যক্তি হিসাবে কি আমি আস্থা রাখতে পারি ওই পত্রিকার কাছে যে সম্পূর্ণভাবে নিরপেক্ষ সংবাদ দেশের জন্য, সরকার যদি কোনো ভুল করে থাকে, তার দল যদি সরকারে যায় তাহলে সেই ভুলকে তিনি ক্রিটিসাইজ করে সেই সংবাদপত্রে আনবেন, তার সম্পাদনায় কোনো পত্রিকা কি মানুষ আস্থা রাখতে পারে? এটি একটি বড় প্রশ্ন। আমি এজন্য বলছি গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের জায়গাও আমাদের চরম মাত্রায় ব্যর্থতা রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের
এমন কোনো কাঠামো পলিসি রয়েছে যে কারা সাংবাদিক হতে পারবেন, কারা সাংবাদিকতা করতে পারবেন? নেই, কোনো কাঠামো নেই। বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ কর্মীদের যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা, তার কোনো কাঠামো বা পলিসি কি কোথাও রয়েছে? নেই। তাহলে সংবাদ মাধ্যম শক্তিশালীভাবে দাঁড়াবে কিভাবে? রাষ্ট্রের অন্যতম একটা স্তম্ভ কিন্তু ধারণা করা হয়। আমি খুবই আশ্চর্যজনকভাবে দেখেছি একজন ব্যক্তি তার সারা জীবন যিনি ম্যান পাওয়ারের বিজনেস করেছেন, হঠাৎ করে কয়েক বছর আগে দেখে তিনি একটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান টেলিভিশনের যিনি প্রধান বার্তা সম্পাদক হয়ে গেছেন। এটাই তো তাহলে সমস্যা। আপনি আপনি প্রাতিষ্ঠানিকীকরণ কিভাবে চিন্তা করবেন? আপনি কিভাবে একটি মানে গঠনমূলক যেটাকে আমরা বলছি যে যে গণমাধ্যম আসলে রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে। আপনি শিক্ষা খাতের কথা কিন্তু আমি বলেছিলাম যে দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটি আরেকটার সাথে সম্পূরক এবং সবকিছু নিয়েই কিন্তু একটা রাষ্ট্রের কাঠামো তৈরি হয়, ভিত্তি তৈরি হয়। আপনার জনগণের সাথে সম্পৃক্ত যে সকল সংস্থাগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, শিক্ষা খাত বলুন, স্বাস্থ্য খাত বলুন, আমাদের গণমাধ্যম বলুন, আমাদের সামাজিক সুরক্ষার কথা বলুন, এই মানে আমরা কোন একটি ক্ষেত্র দেখাবো যে ক্ষেত্রটিকে আপনি একটি শক্তিশালী কিংবা কিছুটা শক্তিশালী বলতে পারবেন, কিংবা কিছুটা একেবারে আমরা সাস্টেনেবল বলতে পারি, এমন কোন খাত, এমন কোন ক্ষেত্র কি রয়েছে? না, আমরা সেরকম কোন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসাদ, ধন্যবাদ আপনাকে। আমি খুব দ্রুত কয়েকটি কল নিয়ে, যদি সময় থাকে আমি তিনজনের কাছে 1 মিনিট করে আসবো, কিন্তু কয়েকটি কল নিতে হবে। অনেকক্ষণ ধরে অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন লাইনে? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি আমি বলতে চাইছিলাম যেটা হচ্ছে বিপ্লব, মনে হয় শব্দটা বেশি পাওয়ারফুল হয় না, কারণ হচ্ছে সেটাকে ইংরেজিতে যদি বলা হয় রিভলিউশন, রিভলিউশন কিন্তু একদিনের রিভলিউশনের শুরু হয়, আমি যা জানি। এই সরকার আসছে রিভলিউশন শুরু করার জন্য, তার মানে হচ্ছে আগামী 50 বছর 100 বছর পরে আমরা বাংলাদেশকে ভিন্নভাবে দেখতে পারবো। বর্তমানে যেভাবে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টার শত শত হাজার হাজার লোককে মারতে পারে, তার কোনো অসুবিধা নাই, এবং সে সে 7 কোটি সে 17 কোটির মানুষের সামনে আসে বলতে পারে একজন সুশীল নাগরিককে সারা জীবন যাতে তাকে টর্চার করা হয়, যেমন ডক্টর ইংলিশের কথা বলা হয়েছিল, তাকে পদ্মা নদীতে সারা জীবন যাতে মানে শত শত বছর যাতে তাকে টর্চার করা হয়, তার যাতে মৃত্যু না হয়। কিন্তু বাংলার মানুষ এটাকে কিছুই ভাবে না, কারণ হচ্ছে যে আমরা আমাদের রক্তের মধ্যে যে গোলামি আছে, সেই গোলামি রক্তটা আমাদের শরীরে বইতে আছে। তখন ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনি রেভলিউশন শব্দটি নিয়ে আপনার আপত্তি আছে। আমাদেরও যথেষ্ট কনফিউশন রয়েছে, যে কারণে আমরা এটিকে ইনভার্টেড কমার ভেতরে রেখেছি। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম বকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি ওই যে আপনার যে হেডলাইন দিচ্ছেন এইটার লগে আমি এগ্রি নাই। আমি ইনশাল্লাহ আশাবাদী আমি দেশ আগাইতেছে আরো অ্যাডভান্স হবে। আর যে বর্তমানে সরকার তা মাত্র 20 থেকে 25 জনের সরকার, তার সাথে এই যে বাংলাদেশে আরো তারা অঙ্গ সংগঠন দল হলে সাপোর্ট দিছে, এরা কেউ বর্তমানে সাপোর্ট দেন না। এরা কিন্তু চাইতেছে বাড়িয়ে গেও যে অত মানুষ মারা গেল, ফখরুল ইসলাম বা এদের বিএনপির কেউ বিচার চায় না। এরা চায় যে আমারে এটা ইলেকশন দেওয়া, আমি ক্ষমতা যেতাম। ধন্যবাদ। দর্শক, আপনার মূল বক্তব্য পেয়েছি। সময় যেহেতু খুব কম, খুব বেশি সময় দিতে পারছি না। পরের দর্শক। হ্যালো দর্শক, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনার যে রাইট হ্যান্ড সাইডে যে ভদ্রলোক, উনির কাছে, উনিকে আমাকে দেখতে মনে হচ্ছে যে উনি একটু শিক্ষিত লোক, কিন্তু উনি একটা কথা বলছেন যে রাষ্ট্রর কোনো ধর্ম হইতে পারে না। তাহলে ইংল্যান্ডের কোন ধর্মটা উনি আমাকে ব্যাখ্যা করবেন? যদি আমাকে লাইনে রাখে কথাটা বলেন, তাহলে আমি খুশি হব। মানে আপনার প্রশ্নটাকে আমি বুঝিনি। ইংল্যান্ডের প্রশ্নটা হচ্ছে আপনার যে রাইট সাইড, হ্যাঁ ওটা বুঝেছি। আপনার প্রশ্নটা কি? রাইট লেফট বলার দরকার নেই, প্রশ্নটা কি? যে রাষ্ট্রের কোনো ধর্ম হইতে পারে না। হ্যাঁ, উনি বলবেন আমাকে যে ইংল্যান্ডের কোন ধর্মটা, উনি কি আমাকে বলবেন? আচ্ছা, বলে দিই সংক্ষেপে। ইংল্যান্ডের কোনো ধর্ম নেই। বিষয়টা হচ্ছে পৃথিবীতে একমাত্র
ধর্মীয় রাষ্ট্র সর্বশেষ একটা ছিল অফিসিয়ালি নেপাল, সেটাও ওরা সংবিধান চেঞ্জ করে এটা ধর্মীয় রাষ্ট্র আর রাখেনি। রাষ্ট্রের পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ধর্ম নেই, ইংল্যান্ডেরও কোনো ধর্ম নেই ভাই, ইংল্যান্ডের রাষ্ট্রীয় কোনো ধর্ম নেই, সংখ্যার ভিত্তিতে। এবং না, আমার কথা শুনেন, ইংল্যান্ডে তো অনেক লোক আছে কোনো ধর্ম বিষয়ে বিশ্বাস করে না। রাষ্ট্রের কোনো ধর্ম নেই, ইংল্যান্ডের কোনো রাষ্ট্রীয় ধর্ম নাই। আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যেহেতু আজকের অনুষ্ঠানের অতিথি নন, কাজে আপনাকে খুব বেশি সময় দেওয়ার সুযোগ আমার আসলে নেই, আমি ক্ষমা চাচ্ছি সেই জন্যে। আপনি আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আপনিও চিন্তা করেন যে রাষ্ট্রে কি আসলে কোনো ধর্ম থাকতে পারে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা স্টুডিওতে এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তাদের কাছে যাওয়ার ইচ্ছে থাকার পরেও সময় স্বল্পতার কারণে যেতে পারছি না। দর্শক, আপনাদেরকে বলছি যে আমরা প্রকৃত অর্থেই এমন একটি সময় এসে উপনীত হয়েছি যেখানে এক ধরনের আশা নিরাশার দোলাচল রয়েছে, কিন্তু প্রকৃত অর্থেই যে আমরা প্রত্যেকের জায়গা থেকে, এমনকি প্রবাসী থেকেও আমাদের যে শুদ্ধ চিন্তা, বাংলাদেশকে নিয়ে আমাদের যে ইতিবাচক চিন্তা, সেই চিন্তাগুলোকে যদি আমরা অন্তত প্রকাশ করতে পারি নির্ভয় নিঃসংকোচ চিত্তে এবং নৈর্ব্যক্তিকভাবে, তাহলে আমার মনে হয় যে সেই ঢেউ গিয়ে বাংলাদেশেও পড়বে এবং বাংলাদেশে যারা শাসক গোষ্ঠী রয়েছেন, যারা রাজনীতি করেন, যারা গণমানুষের ভাগ্য নিয়ে কাজ করেন বা কাজ করবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, তারা হয়তো কিছুটা হলেও ইতিবাচক ধারায় বাংলাদেশকে ফেরানোর জন্যে তাদের ভাবনাগুলোকে আরেকটু বোধহয় রিভিউ করবেন বা মিলিয়ে নেবেন আপনাদের সঙ্গে, সে সুযোগটি রয়েছে। কারণ এই অনুষ্ঠানটি শুধুমাত্র যে স্যাটেলাইটের কল্যাণে যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শকরাই দেখছেন তা নয়, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। কাজেই এই কথাগুলোই ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ধনাত্মক ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।